ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা যে বিষয়টা আলোচনা করব, বুঝতেই পারছো আজকের গণিত আলোচনা। আজকের আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস। সুদের কথা আলোচনা করতে গিয়েই প্রথম দুরকম সুদের ব্যাপারটা আসে। এক রকম হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আজকের বিষয় চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলার আগে আমি তোমাদেরকে সরল সুদও বলবো একটুখানি। তোমরা জানো যে ব্যাংকে আমরা সাধারণভাবে যে সুদটা পাই সেটা সরল সুদ। তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে একটা ব্যাংকের পাসবই। এই পাসবইয়ের মধ্যে তোমরা জানো পাসবই কীভাবে হয়। এখানে প্রত্যেক দিন আমাদের যে ডিলিংস হয়, অর্থাৎ আমরা যে টাকা পয়সা দিই বা ব্যাংক থেকে নিই, তুলি, কিংবা বছর শেষে ব্যাংক যে সুদ দেয়, ইন্টারেস্ট দেয়, সেটা এখানে সুন্দরভাবে লেখা থাকে। আমরা এক ঝলক দেখেই বুঝতে পারি আমাদের ব্যাংকের এই ডান দিকে ব্যালেন্স থাকে, অর্থাৎ ব্যালেন্স কত। তাহলে আমরা একটা কথা বলেছি, বছর শেষে একটা হিসেব করা হয় যেটাকে বলি ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। সেই সুদ নিয়েই আজকের আমাদের আলোচনা। তোমরা আরও একটা বিষয়, যেহেতু এখন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড খুবই কাজের বিষয়, আমরা যখনই কোথাও বাইরে যাই বা কোনো পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারি। যাই হোক, এই যে ব্যাংকিং সিস্টেমের সুদ একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আজ আমরা সরল সুদের পর আমরা আসব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা প্রায়ই দেখি যে আমাদের ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গে আমরা বলি যে চক্রবৃদ্ধি সুদ কী বলতো। চক্রবৃদ্ধি সুদ বলতেই একটা সঙ্গে সঙ্গে একটা ফর্মুলা লিখে ফেলি যে পি ইজিক্যাল অ্যামাউন্ট ইকুয়ালস টু, আমরা একটা লিখি যে পি ইন্টু 1+r/100 হোল টু দ্য পাওয়ার n। এরকম একটা জিনিস আমরা লিখে ফেলি, আমাদের ছাত্র বন্ধুরা ওরা লিখে ফেলে। কিন্তু এখানে আমাদের কথা যে এই যে আমরা একটা লিখলাম এটা কিন্তু সঠিক, অর্থাৎ সবৃদ্ধি মূলধন ইকুয়ালস টু আসল ইন্টু 1+ আর হচ্ছে সুদের হার 100 হোল টু দ্য পাওয়ার n হচ্ছে সময়। তাহলে এই যে বিষয় এটা কিন্তু ঠিকই বলেছে, কিন্তু আমরা বলবো যে এইটা কিভাবে এলো সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার। সুতরাং আজকের আমাদের বিষয় হবে চক্রবৃদ্ধি সুদ কি, সেটা যে আসলেই সরল সুদের থেকেই আগত সেইটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমরা একটু বুঝবো। তারপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব যে এখান থেকে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সঙ্গে আমরা একটা কথা বলেছি সমহার বৃদ্ধি বা হ্রাস, সেখানটায় আসবো। তারপর আমরা দেখব যে মাধ্যমিকে, অর্থাৎ আমাদের ঠিক যেটা টার্গেট, মাধ্যমিকে এখানে প্রশ্ন বিন্যাস কিভাবে হয়, অর্থাৎ মাধ্যমিকের প্রশ্ন বিন্যাসে অঙ্কে চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাসের ঠিক কোন জায়গাটায় আসে পরীক্ষায়, তার জন্য প্রস্তুতি কেমন হবে, এবং সেই প্রস্তুতি বলতে গিয়ে আমরা এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন এবং বড় কোয়েশ্চেন দুটো থেকেই আসতে পারে, সেখানে কেমন প্রশ্ন আসতে পারে, এই নিয়ে থাকবে আমাদের আজকের আলোচনা। সরল সুদ বলতে আমরা আগে আলোচনা করেছি PRT/100, এটাকে আমরা সরল সুদটা আমরা এস্টাবলিশ করেছি। সুতরাং আমরা বোর্ডে আসি যে সরল সুদ যদি আমরা বলি PRT/100, এগুলো একটু আমাদের মনে রাখতেই হবে যে পি ফর প্রিন্সিপাল মূলধন, সুদের হার, টি থেকে সময়, তাহলে PRT/100। আমরা কথা বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই সরল সুদের একটা আকার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক কীভাবে আসে সেই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। তাহলে প্রথমে একটু আসছি যে আমরা আজকের যে আলোচ্য বিষয় যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কখন কীভাবে হচ্ছে সেই জায়গাটা আমরা একটু বলি। চক্রবৃদ্ধি সুদ ঠিক ব্যাপারটা বলছি। কোনো একটা ব্যাংকে 100 টাকা কেউ রাখলো, যদি তার 10% সুদ দেওয়া হয়, আমরা সবাই জানি যে 1 বছর পর সে সুদ হিসেবে পাবে 10 টাকা। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমলো? 100 + 10,
অর্থাৎ 110 টাকা হলো। ঠিক তারপরের বছর আমি ধরছি এটা 2019-এ কেউ 100 টাকা রেখেছিল ব্যাংকে, তার 2019-এর শেষে 2019-এর ডিসেম্বরে তার 110 টাকা হলো। এইবার খুব স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করব যে আচ্ছা বলো দেখি তাহলে 2020 ডিসেম্বরে তার কত টাকা হবে? সঙ্গে সঙ্গে বলবো কেন, এই 100 টাকা রেখেছিল, পরের বছর আবার 1 বছর সুদ হয়ে আবার 10 টাকা হবে। আমরা আগে ছিল 110 টাকা, এই যে 110 টাকা ছিল সেইটার সঙ্গে এই 10 টাকা জুড়ে হয়ে যাবে 120 টাকা। তবে এই 2020 ডিসেম্বরে হলো 120 টাকা। এখানে কেউ বুদ্ধিমান ছেলে মেয়েরা অনেকে প্রশ্ন করে যে না 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 সে কি, যে আমার তো এখানে 110 টাকা হয়েছিল 2019-এর ডিসেম্বরে, অর্থাৎ 2019-এর জানুয়ারিতে, এটা আমি একটু জানুয়ারি উল্লেখ করে দিই, 2019-এর জানুয়ারিতে আমি 100 টাকা রেখেছিলাম, 2019-এর ডিসেম্বরে মানে 1 বছর পর আমার তো 110 টাকা হয়েছিল, তখন আমার মূলধন হওয়া উচিত ছিল 110 টাকা। তাহলে 110 টাকার উপরে আমার 1 বছরে 10%-এর যে রেট হবে সেইটা আমার আসা উচিত। তো বুদ্ধিমান ছেলেরা তখন আমাদের চট করে কি করে, ওরা বলে যে না স্যার 110 টাকা মূলধনই আমাদের পাওয়া উচিত। তখন কি করি, ওরা হিসেব করে যে দেখুন আমি 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে আমি আবার সেকেন্ড ইয়ারে কেন 100 টাকার উপরে পাবো? 110 টাকা যখন আমি পাচ্ছি, তাহলে আমরা আমি বলবো তাহলে হিসেব করো, তখন 110 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10/100 ইন্টু 110, তাহলে 11 টাকা হচ্ছে। তো তাহলে আমার সুদ হওয়া উচিত 11 টাকা, তাহলে আমি 10 টাকা কেন নেব? অর্থাৎ সেকেন্ড ইয়ারে আমার টাকা হওয়া উচিত 110 প্লাস 11 অর্থাৎ 121 টাকা, মানে 1 টাকা বাড়ছে। বললাম যে 1 টাকার জন্য এত ভাবলে হবে? স্যার দেখুন আমরা তো 1 টাকার জন্য ভাবছি না, এটা যদি 120 কোটি টাকা হয়, যদি আমি 100 কোটি টাকা ব্যাংকে জমাই, তখন তো আমার ডিফারেন্সটা হয়ে যায় 1 কোটি টাকা ডিফারেন্স। বুঝলাম যে ওর মাথায় কিছু খেলে গেছে। তখন আমি বললাম যে দেখো এইটাই হচ্ছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। অর্থাৎ সরল সুদ তো আগেই জেনেছ, চক্রবৃদ্ধি সুদ হলো কি, যে একটা সময় পরে নির্দিষ্ট সময় পরে সেটা একটা পর্ব হতে পারে। 1 বছরের কথা এতক্ষণ বলছিলাম, সেটা 9 মাস পরে হতে পারে, হ্যাঁ 6 মাস পরে হতে পারে, 4 মাস পরে হতে পারে, ইভেন 3 মাস 2 মাস পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে। একটা নির্দিষ্ট পর্ব পরে তার যে সুদ হবে, অর্থাৎ আমাদের এখানে 1 বছর পরে তার 10 টাকা সুদ হয়েছিল, তাহলে যে সুদ হলো সেই সুদটা যদি মূলধনের সঙ্গে যোগ হয়ে গিয়ে সেইটা পরের বছরের মূলধন হয়, অর্থাৎ পরের পর্বের মূলধন হয়, পরের বছর না বলে পরের পর্বের মূলধন হয়, তখনই সেই সিস্টেমটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হবে। ঠিক আছে, আমি আরও একবার বলছি, কোনো নির্দিষ্ট পর্বের পর যদি তার যে অর্জিত সুদ হয়, সেই অর্জিত সুদ তার মূলধনের সঙ্গে যোগ হয়ে পরের পর্বের শুরুতে মূলধন হিসেবে ট্রিটেড হয়, তখন সেই সিস্টেমটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। যেমন তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সরল সুদে যখন 100 টাকার 10% সুদে 1 বছর পর তার সুদ আসল দাঁড়াচ্ছে 110 টাকা, 2 বছর পর দাঁড়াচ্ছে 120 টাকা, কিন্তু এই 2 বছর পরই চক্রবৃদ্ধি সুদে দাঁড়াচ্ছে 121 টাকা। তাহলে কিছুটা অবশ্যই এভাবে বাড়তে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবেই চক্রবৃদ্ধি সুদ একই মূলধন এবং একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কিন্তু সরল সুদের থেকে বেশি। সুতরাং আজকের আমাদের যে আলোচ্য বিষয় চক্রবৃদ্ধি সুদ, এটাই হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের প্রতিপাদ্য বিষয় এবং পার্থক্য, যেখান থেকেই আমাদের কনসেপ্ট শুরু। অর্থাৎ
যে চক্রবৃদ্ধি সুদ মানে একটা নির্দিষ্ট পর্বের পরে যে টাকাটা সুদ হিসেবে দাঁড়াচ্ছে সেই টাকাটা পরের পর্বের মূলধনের সঙ্গে যোগ হয়ে গিয়ে অরিজিনাল মূলধন হিসেবে শুরু হবে এবং এটা প্রত্যেক বছরেই সেই জায়গাটা হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখালে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে এবং এই যে ছাত্রছাত্রীরা এই জায়গাটা একটা মুখস্থ করার প্রবণতা এটাও শেষ হবে। যেমন আমরা দেখছি যে কোনো একটা পর্বের শুরুতে আমি একটা 1 বছরের পর্ব ধরে রাখছি, শুরুতে মূলধন ধরছি পি টাকা, ঠিক আছে, শুরুতে হচ্ছে মূলধন পি টাকা। তাহলে R% যদি সুদ হয়, R% সুদ, তাহলে 1 বছর শেষে ওর কত টাকা হবে? পি টাকা তো ছিলই, সঙ্গে কি হবে? সুদ হলো পি ইন্টু আর ইন্টু টি হচ্ছে 1 বছর, তাহলে পি আর বাই 100। এটাকে যদি আমি একটু পি কমন নিয়ে নিই, 1 প্লাস আর বাই 100, এই টাকাটা তাহলে 1 বছর শেষে তার সুদ আসল হিসেবে হলো এত টাকা। এটা 1 বছর শেষে সুদ আসল। তাহলে আগেই বলেছি এই সুদ আসল টাকাটাই এই পরিমাণ টাকাই তার মূলধন হিসেবে রিটার্ন হয়ে আসছে, এখানে আবার চলে আসছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের দেখা যাক যে 2 বছর শেষে এই টাকাটা তার মূলধন হলো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা তার মূলধন হলো। ঠিক আছে, তাহলে এবার তার সুদ কত হবে? মূলধন অর্থাৎ ওইটাই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর হচ্ছে সুদের হার, ইন্টু 1 বাই 100। এইটা আবার 2 বছর পর এইটা হয়ে গেল তার সুদ আসল। তাহলে আমরা এটা একটু হিসেব করে দেখলে আমরা দেখব এটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 10 হোল টু দ্য পাওয়ার স্কয়ার। ঠিক আছে, আবার আমরা এইটাই হয়ে যাবে 3 বছরের শুরুতে আবার এটা মূলধন হিসেবে তার কাছে চলে আসবে। তাহলে 3 বছর পর আবার আমরা এইটা আসল হিসেবে গণ্য হলো 1 বাই আর প্লাস 100 স্কোয়ার प्लस पी इंटू 1 प्लस आर बाई 10 का स्क्वायर डॉट आर डॉट 1 बाई 100। এটাও আমরা হিসেব করলে দেখব যে পি ইন্টু 1 প্লাস আর বাই 10 হোল কিউব হলো। তাহলে আমরা তিনটে জিনিস যদি আমরা এবার বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমি একটুখানি বোর্ডটা ঠিক করছি, এই তিনটে সবুজ দাগে দেখতে পাচ্ছি যে 1 বছর শেষে তার সুদাসল হয়েছিল এটা, দ্বিতীয় বছর শেষে সুদাসল এটা হয়েছিল, তৃতীয় বছর শেষে সুদাসল এটা হলো। তাহলে আমি 1 বছর শেষে এখানে আমি একটা লিখিনি, যদি একটু এক লিখি তো কোনো আপত্তিতে হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলতে পারবো, একে আমরা বলি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অর্থাৎ 1 বছরের শেষে যদি হোল টু দ্য পাওয়ার 1 হয়, দ্বিতীয় বছরের শেষে যদি হোল টু দ্য পাওয়ার 2 হয়, তৃতীয় বছরের শেষে যদি হোল টু দ্য পাওয়ার কিউ হয়, তাহলে অবভিয়াসলি n বছরের শেষে এই ফর্মুলাটা কিন্তু আমরা চলে আসতে পারছি। এই যে পি ইন্টু হোল ইন্টু 1 প্লাস আর বাই হোল টু দ্য আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n। তাহলে আমরা এই করে আমরা কিন্তু ফর্মুলাটা চলে আসতে পারছি। ঠিক আছে, আমি একটু ছোট্ট একটা একটু ভুল লেখা হয়েছে, এটা 100 হবে, সরি। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারছি।
এভাবে আমরা চক্রবৃদ্ধি সুদে আমরা মধ্যে চলে আসতে পারছি। এবার আমরা আরেকটা বিষয়ের সঙ্গে সঙ্গে আসতে যাব, যেটা যে পর্বের কথা বলছিলাম। পর্ব যদি এটা আমরা এতক্ষণ আলোচনা একটু করছিলাম যে এটা 1 বছরের শেষে, কিন্তু পর্বটা হতে পারে যে দু পর্ব মানে কি 6 মাস অন্তর, মানে বছরে দুটো পর্ব 2 মানে 1 বছরে 2 মানে যদি 6 মাসের পরপর হিসেব হয়, ন্যাচারালি ব্যাংকে যদি 6 মাসের পরপর হিসেব হয় তাকে 2 পর্ব বলা হবে। তাহলে 2 পর্ব যদি হয়, 6 মাসের যদি হয়, তখন রেটটা কি হবে? রেটটা নিশ্চিতভাবে হাফ হয়ে যাবে। রেট যদি 10% হয়, রেটটা হয়ে যাবে 5%। কিন্তু ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই হোল বাই 100 হোল টু দ্য পাওয়ার এনটা হয়ে যাবে 2n। এই হোলটা হয়ে যাবে, এনটা হয়ে যাবে 2n। এনটা হচ্ছে সংখ্যা অ্যাকচুয়ালি, মানে কতবার সে নিচ্ছে। বছরে যেহেতু 2, তাহলে 2 বছর হলে 2 ইন্টু 1, তাহলে 4 বছর হলে 4 দুগুণে 8, এরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা আরও শর্ট এরকমভাবে বলতে পারি পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দ্য পাওয়ার 2n। এটা যদি পর্ব 2 হয়। যদি হয় 4 মাস অন্তর হয়, 4 মাস অন্তর মানে সে বছরে তার পর্ব কত হচ্ছে? পর্ব নিশ্চিতভাবে হচ্ছে 3। তাহলে পর্ব 3 হলে 4 মাস অন্তর তার সুদ আসল কি দাঁড়াচ্ছে? সুদ আসল হচ্ছে, এটা অ্যামাউন্ট লিখলাম, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই, পর্ব হচ্ছে 3, তাহলে পি বাই আর বাই 3 হোল টু দ্য পাওয়ার 100 হোল টু দ্য পাওয়ার 3n। তার মানে এটা হবে পি ইন্টু, আমরা ছোট একটু শর্টে লিখলে আর বাই 300 হোল টু দ্য পাওয়ার 3n। খুব সহজেই আমরা এবার কিন্তু যে কোনো অঙ্কই আমরা বলে দিতে পারবো। এমনকি যদি হয় 6 মাস অন্তর, মানে আমরা 6 মাস অন্তর আগেই বলেছি। যদি 2 মাস অন্তর হয়, 2 মাস অন্তর মানে সে বছরে কবার পাবে? 6 বার পাবে, অর্থাৎ পর্ব হচ্ছে 6। সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টটা লিখে দিতে পারবো পি ইন্টু 1 প্লাস আর বাই 6, একবারে 600 হোল টু দ্য পাওয়ার 6n। ইভেন যদি 1 মাস অন্তর হয়, অর্থাৎ 12 পর্বের যদি হয়, হতেই পারে কোনো এরকম স্কিম কিছু আছে, ব্যাংকে গিয়ে দেখলে তোমরা দেখতে পাবে যে 1 মাস অন্তর, তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 1200 হোল টু দ্য পাওয়ার 12n। তাহলে এইগুলো আমাদের খুব একটা মুখস্থ করার দরকার নেই। আমি আর একবার একটু রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি আসল পি হয়, সুদের হার আর হয়, এন হয় সময়, তাহলে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধি সবৃদ্ধিমূল হয়, অ্যামাউন্ট হয় পি হোল ইন্টু 1 প্লাস আর বাই আর বাই 100 হোল টু দ্য পাওয়ার n 1 বছরের জন্য। যদি 6 মাস অন্তর হয়, অর্থাৎ পর্ব 2, তখন পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 2। যেহেতু 6 মাস অন্তর সঙ্গে সঙ্গে আমাদের রেটটা ছিল, রেট মানে কিন্তু সবসময় বার্ষিক সুদের হার, তাহলে এখানে রেটটা যেহেতু বছরে 2 বার হচ্ছে, সুতরাং রেটটা কিন্তু হাফ হয়ে যাবে। এইটা অনেকে মুখস্থ করে, নিশ্চয়ই বুঝতে পারছে এটা মুখস্থ করার তেমন একটা বিষয় নয়। আর বাই 2 হোল টু দ্য পাওয়ার 100। এবার সে বছরে কবার হিসেবে হয়েছে? 2 বার, অর্থাৎ 2n। তাহলে এটা হচ্ছে একটু ক্যালকুলেট করে বললে হবে। পর্ব 3 হয়, অর্থাৎ যদি 4 মাস অন্তর হয়, তাহলে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 300 হোল টু দ্য পাওয়ার 3n। পর্ব যদি 2 মাস অন্তরের হয়, অর্থাৎ পর্ব যদি 6 হয়, তাহলে আমরা বলবো অ্যামাউন্ট ইকুয়ালস টু পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 600 হোল টু দ্য পাওয়ার 6n। এমনকি পর্ব যদি 1 মাস অন্তর হয়, অর্থাৎ 12 পর্বের হয়, তাহলে অ্যামাউন্ট হচ্ছে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 1200 হোল টু দ্য পাওয়ার 12n। এইটা গেল আমাদের পর্ব ওয়াইজ ভাগ। অর্থাৎ আমরা যে কোনো পর্বেই দেওয়া হোক না কেন, খুব সহজে আমরা এরকমভাবে তাকে ফর্মুলায় ভেঙে করে ফেলতে পারবো। মুখস্থ করার খুব একটা বিষয় থাকছে না।
দ্বিতীয় বিষয় আমরা আসব, সেটা হচ্ছে যে কোথাও কোথাও আবার রেট চেঞ্জ হয়। রেট চেঞ্জ হওয়াতে অনেকে কিন্তু খুব চিন্তার মধ্যে পড়ে যায় যে রেট চেঞ্জ হলে তাহলে কি হবে, কিন্তু এটাও খুব একটা চিন্তার বিষয় নয়। কত সহজে ব্যাপারটা আমরা করে ফেলতে পারি। আমরা বলতে পারি, যদি কোথাও কোনো ব্যাংকে প্রথম বছরে R1%, তারপরের বছরে R2%, তারপরের বছরে R3%, এইটা হচ্ছিল সুদের হার। তো এটা নিয়ে তো খুব চিন্তার কিছু বিষয় নেই, কারণ আমাদের রেটের যে এই যে পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা প্রথম বছরের শেষে যদি তার মূলধন হচ্ছে P, তাহলে প্রথম বছর শেষে তার সুদাসল কত হবে? P × 1 + R1/100। এটা হচ্ছে আফটার ফার্স্ট ইয়ার। আবার প্রথম বছরের শেষে গিয়ে নিশ্চয়ই এটা হচ্ছে তার মূলধন, তাহলে তার উপর তার সুদ হবে। তখন গিয়ে দেখা যাবে যে এটা × 1 + R2/100, এটা হচ্ছে তার আবার গিয়ে সবৃদ্ধিমূল। তাহলে আমরা এরকমভাবে বাড়াতে পারবো, 1 + R3/100, এরকমভাবে এরা এগিয়ে যাবে। সুতরাং এই সিম্পল এই ফর্মুলায় এইভাবে জিনিসটা এগুচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু যে মূল যে সুদের PRT/100, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা খুব ডিটেল বলেছি যে এটাও বা সরল সুদ কী করে হয়েছিল, সরল সুদে কী করে হয়েছিল সেটাও বলেছিলাম। এই কনসেপ্ট থেকেই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদের এই নানা রকম জিনিসগুলো, যেগুলো মূলত আমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে। মাধ্যমিকের প্রশ্নবিন্যাস এবার আসা যাক। মাধ্যমিকের প্রশ্নে আমরা একদম প্রথম দিকে জানি, অঙ্কের প্রশ্নে কোয়েশ্চেন নম্বর 1, কোয়েশ্চেন নম্বর 2, কোয়েশ্চেন নম্বর 3, কোয়েশ্চেন নম্বর 4, কোয়েশ্চেন নম্বর 5, এই 5টা কোয়েশ্চেনেই পরপর এই চক্রবৃদ্ধি সুদের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। প্রথমে তোমরা জানো MCQ কোয়েশ্চেন থাকে। MCQ প্রশ্নে থাকতে পারে ট্রু ফলসে, থাকতে পারে ফিল ইনে থাকতে পারে, আর এটা থাকে শর্ট কোয়েশ্চেন, যেটা আমরা বলি 2 নম্বর করে 2 মার্কসের কোয়েশ্চেন। তোমরা জানো এইগুলোর প্রত্যেকটা 1 মার্কের কোয়েশ্চেন। আর এটায় থাকে একটা কোয়েশ্চেন করতে হয়, থাকে 5 মার্ক, 5 মার্কস। এখানে জেনারেলি 2টো অঙ্ক থাকে, 2টোর মধ্যে একটা থাকে অংশীদারি থেকে আর অথবা এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা সমহার বৃদ্ধি বা হ্রাস এর উপর থেকে। সুতরাং যারা চক্রবৃদ্ধি সুদকে ভালো করে করবে বা সমহার বৃদ্ধি, তারা কিন্তু এখান থেকে এই 5 মার্কসটা একেবারেই শিওর হয়। এবং বেস যে জায়গা, সেই বেসটা ক্লিয়ার করলে এখানে এই যে কোশ্চেন 4-এ এখানে থাকে 12টা কোশ্চেন করতে হয়, 10খানা, মানে 10 × 2 20 মার্কসের থাকে। এখান থেকে ইনভ্যারিয়েবলি একটা কোশ্চেন, একটা বা 2টো কোশ্চেন, অর্থাৎ 2 মার্কস বা 4 মার্কসের এইটা কিন্তু এখান থেকে আসতে পারে। আর এখান থেকে প্রত্যেকটা থেকে 1 করে যদি নাও আসে, তবু এখান থেকে 1 করে এসে যেতেই পারে। অর্থাৎ এখানে 5, এখানে 4, 9, এরকম করে 10 নম্বরের কাছাকাছি এখান থেকে তোমরা এই চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি এই জায়গা থেকে মোটামুটিভাবে এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে এটা আশা করতে পারো। তাহলে বুঝতেই পারছো, সেই নিরিখে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস একই কনসেপ্টে। এটা মাধ্যমিকে নম্বর 100% পাওয়ার জন্য বা ভালো মার্কস ক্যারি করার জন্য এটা ঠিক কতখানি জরুরি তা বুঝতে পারছো। তাহলে আমরা এবার এগোই। আসা যাক শর্ট কোশ্চেন কেমন আসে সেখান থেকে। শর্ট কোশ্চেন ধরো তোমাদের আসতে পারে যে
এই যে আসল, আসলের উপর সুদ, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আসলের উপর একটা, আসল কাকে বলছি, একদম প্রকৃত আসল। একটা লোক 10,000 টাকা ব্যাংকে রেখেছিল, 1 বছর পর সে মনে করছি 100 টাকা সুদ পেল, এটা সুদ। চক্রবৃদ্ধিতে হচ্ছিল কি, এইটা এসে 10,100 টাকা হচ্ছিল। এইটা কি তার আসল, অরিজিনাল প্রকৃত আসল? না, প্রকৃত আসল কিন্তু এটাই। তাহলে এবার কোশ্চেন আসতে পারে যে আসলের উপর সুদ ধার্য হয়, তাকে কেমন সুদ বলা হয়? সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? তাহলে আমরা খুব সহজেই বুঝবো যে আসলের উপর যখন হচ্ছে, দিস ইজ নট আসল, আসল হচ্ছে এইটা। সবসময় সরল সুদ এই আসলের উপরই হয়। তাহলে এখানে আমরা উত্তরটা সেভাবে দিতে পারবো যে উত্তর হবে সরল সুদ। আর আসলের উপর যদি না হয়ে প্রত্যেক বছরই যদি তার আসল পরিবর্তন হতে থাকে, এই যে আসল পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ মূলধন পরিবর্তন হয়ে গেল, তাহলে প্রতি বছর যদি মূলধন পরিবর্তিত হতে হয়, তাহলে সেই সিস্টেমকে বা সেই সুদকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলবো। তাহলে এই কনসেপ্টটা আমাদের একটা ক্লিয়ার থাকা দরকার। যেমন আমরা চক্রবৃদ্ধির অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট হচ্ছে সিআই প্লাস অরিজিনাল পি। এটা সর্বক্ষেত্রেই সিআই হোক বা এসআই হোক, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সবৃদ্ধিমূল সুদ প্লাস আসল। তাহলে যদি এটা এই সিআই ইকুয়ালস টু হবে অ্যামাউন্ট মাইনাস পি, অর্থাৎ এটাই যদি আমরা এরকমভাবে দিই, চক্রবৃদ্ধি সুদ, এখানে কঠিন বাংলাগুলো একটু কঠিন, সমূল চক্রবৃদ্ধি, অ্যামাউন্টের ইংরেজিটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মাইনাস কি হবে, আমরা এখান থেকে বুঝতে পারছি মাইনাস আসল। এখানে আনসার হবে আসল। তাহলে এরকম কিছু উত্তর আমরা খুব সহজেই দিতে পারবো। হ্যাঁ, তাহলে এখানকার মূল কনসেপ্ট আমরা কোত্থেকে এসেছি? মূল কনসেপ্টটা কিন্তু এখান থেকে এসেছি, অ্যামাউন্ট ইকুয়ালস টু সিআই প্লাস পি। এইটা কিন্তু এটা সিআই অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু শুধু সিআই লিখবো কেন? অ্যামাউন্ট ইকুয়ালস টু এসআই প্লাস পিও লিখবো, এসআই প্লাস পি মানে সিম্পল ইন্টারেস্ট প্লাস পি, অর্থাৎ মূলধনের সঙ্গে সুদ যোগ করেই হচ্ছিল সবৃদ্ধিমূল। তাহলে এটা সরল সুদের জন্য প্রযোজ্য, চক্রবৃদ্ধির জন্য প্রযোজ্য। তাহলে এটা যাই দিক না কেন, চক্রবৃদ্ধি সুদ ইকুয়ালস টু সমূল চক্রবৃদ্ধি মাইনাস একটা শূন্যস্থান এসে গেল, সেখানে আমরা আসল লিখে দিতে পারবো। তাহলে এরকমভাবে আমরা ছোট ছোট কোশ্চেন আমরা করতে পারি। এবার আমরা ছোট কোশ্চেনে অঙ্ক কিভাবে আসতে পারে আমরা সে ব্যাপারটা একটু খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব। অঙ্ক এরকম আসতে পারে, এগুলো ওই পর্ব দিয়ে অঙ্ক বিভিন্নভাবে আসে। দেখো একটা অঙ্কর কথা আমি বলছি, মনে করো ত্রৈমাসিক পর্বে, খুব ভালো করে লক্ষ্য করবে এই ত্রৈমাসিক পর্ব কথাটাই খুবই ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ত্রৈমাসিক পর্বে বার্ষিক R%, আমি একবারে শর্টে লিখছি, সিআই চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের, 9 মাস বলছি, যে কোনো একটা মাসই হোক, 9 মাসের চক্রবৃদ্ধি, আমি আর চক্রবৃদ্ধি কথা লিখলাম না, সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে, সুদ আসল হবে কত। এই তাহলে এরকম একটা অঙ্ক যদি আমাদের থাকে, তাহলে এটা কি হবে? ত্রৈমাসিক পর্ব। ত্রৈমাসিক পর্ব বললেই আমরা বুঝবো
যে আমাদের বছরে 4 বার হিসেব হবে। যদি 4 বার হিসেব হয় তাহলে আমাদের ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 400, ওই যে r/4 হয়েছিল, r/4 ইন্টু 100 হোল টু দ্য পাওয়ার 3, অর্থাৎ আনসার কি দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস r/400 হোল কিউব। এটা বিভিন্ন ধরনের এমসিকিউ করে দেওয়া হবে, তাহলে তোমরা এখানটায় খুব সহজেই উত্তরটা এরকমভাবে করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে কত পর্ব সেই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, খুব সহজে এই 3টা কী করে এলো, এই যে 9 মাস, 9 মাস মানে কি, 9 মাস মানে আমাদের এখানে একটু দেখানোটা দরকার ছিল যে 9/12 ইন্টু 4, তাহলে 4 3 3 3, এই করে 3 এসে গেছে। তাহলে এই অঙ্কে দুটো ইম্পর্টেন্ট জায়গা ছিল, একটা হচ্ছিল ত্রৈমাসিক পর্ব, আর একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল 9 মাস। তাহলে 9 মাসটাকে আমরা 9/12 ইন্টু 4, এই জায়গাটায় অনেক ছেলেমেয়েরাই কিন্তু ভুল করে চলে আসে, যে ত্রৈমাসিক পর্ব বলতে যে 4, অর্থাৎ মানে বছরে সে 4 বার পেল, এই জায়গাটাতে। ত্রৈমাসিক পর্ব কথাটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবো যে সে 4 বার পাচ্ছে। 4 বার যদি পায় তাহলে ন্যাচারালি 4 দিয়ে গুণ হবে। 9 মাস মানে হচ্ছে 9/12, 9 মাস মানে 9/12 বছর, সে 4 বার পাচ্ছে। তার মানে আমার মোট এখানটায় হয়ে গেল 3, তাহলে হোল টু দ্য পাওয়ার 3, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পেয়েছি। আর সেটা হচ্ছে যে ত্রৈমাসিক পর্ব, অর্থাৎ ওই যে 4 বার, তাহলে r/4 মানে এই জিনিসটা। তাহলে এই দুটো জিনিসের দিকে, অর্থাৎ পর্বের দিকে এবং মাস থাকলে মাসকে বছরে কনভার্ট করে তারপর কতবার, এখানে এই 3 দিয়ে গুণ করলে কিন্তু অঙ্কটা আর হবে না। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখলে তাহলে কিন্তু যে কোনো ধরনের এই অঙ্কগুলো পারা যাবে। আমরা তাহলে এবার একটু নেক্সট অঙ্কের দিকে, আর একটা দিকে যদি যাই, তাহলে দেখব যে ধর বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, লিখছি না আমি কথাগুলো, কোনো মূলধনের 1 বছরের সিআই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে x টাকা এবং 1 বছরের সরল সুদ হচ্ছে y টাকা। এই দুটো বলে দিচ্ছি। বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, এরও বলছি r%, এরও বলছি r%, দুটো সিস্টেম, একটা সিআই একটা এসআই। 1 বছরের সুদ হচ্ছে এর x টাকা, আর এসআইতে 1 বছরের সুদ হচ্ছে y টাকা। তাহলে এবার আমাদের কোয়েশ্চেন থাকবে কোনটা বেশি, x বড় y এর থেকে, না y বড় x এর থেকে, নাকি x ইকুয়ালস টু y, নাকি কোনোটা না, কোন উত্তরটা হবে? এখানে কোন জায়গাটা খুব ভালো করে খেয়াল দেওয়া দরকার এই অঙ্কটায়। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই সহজ অঙ্ক, কিন্তু একটুখানি কথার মারপ্যাচ আছে। খুব আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা বেশি হয় সিম্পল ইন্টারেস্টের থেকে, সুতরাং খুব সহজে আমরা x গ্রেটার দ্যান y এই উত্তরে দাগ দেব, কিন্তু ইট ইজ নট রাইট।
কারণ এখানে মার্ক করতে হবে যে 1 বছরে, এই যে 1 বছরে কথাটা উল্লেখ আছে, 1 বছরে তার যে সুদ হবে, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 100 টাকা কেউ রেখেছিল, প্রথম বছরে তার সুদ হয়েছিল 10 টাকা, তার সুদ আসল হয়েছিল 100 + 10, 110 টাকা। এটা কিসে? এসআইতে, সিম্পল ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টে কী হলো? কিন্তু একই জিনিস হয়ে সেই 110 টাকাই হলো। এই কথাটাই কিন্তু এখানে প্রশ্নটা করা হচ্ছে, যে অর্থাৎ প্রথম বছরে তার সিআই এবং সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের তাদের সুদ যে হবে সেখানে কি সম্পর্ক কী দাঁড়াচ্ছে সে ব্যাপারটা কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, আমরা আর একটা প্রশ্নের দিকে এগোই, ঠিক পর্বের অঙ্কে, কারণ পর্বের অঙ্কটাই এখানে বেশি ঝামেলা করে। এবং এবার আমরা যদি বলি, একটু আগে আমরা একটু বলেছি যে ত্রৈমাসিক পর্বে, এবার আমরা একটা বললাম যে 4 মাস অন্তর দেও, ওই দেও কথাগুলো থাকে, 4 মাস অন্তর দেও, আমিও সেই কথাটাই উল্লেখ করলাম। 4 মাস অন্তর দেও, বার্ষিক 6% সিআই সুদের হারে 12,500 টাকার 1 বছরের সুদ কত হবে? সুদ কত? এই অঙ্কে ডেটা পাচ্ছি কি সেটা আমাদের দেখতে হবে। প্রথমে এটা দেখতে হবে যে পি হচ্ছে 12,500, 4 মাস অন্তর, এটা ইম্পর্টেন্ট বলছিলাম, 4 মাস অন্তর, তাহলে তাকে বছরে কবার দিতে হবে? বছরে 3 বার দিতে হবে, 3 বার। এখানে যেহেতু 1 বছরের বলেছে, তাহলে n = 3 × 1, আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা খুব সহজেই এবার হিসেবটা করে দিতে পারবো। যে 1 বছরের সুদ আমাদের বার করতে বলেছে, আমরা প্রথমে অ্যামাউন্ট বার করব, পি ইন্টু পি তো বলে দিয়েছে 12,500, সুতরাং 12,500 ইন্টু 1 প্লাস কত হবে? কত পার্সেন্ট? 6/3 হোল 100 ইন্টু 3, এই। তাহলে এটা থেকে আমরা ক্যালকুলেট করে দেবো। এখান থেকে অ্যামাউন্ট হলো, এবার আমাদের সুদ চেয়েছে, তাহলে আমরা সুদটা বার করে দেব কি করে? এই অ্যামাউন্ট মাইনাস এই পি, অর্থাৎ 12,500 থেকে। সুতরাং আমরা এই অঙ্কগুলো খুব সহজেই এভাবে আমরা করে ফেলতে পারি। আমরা নেক্সট অঙ্কের দিকে একটু এগোবো। নেক্সট অঙ্ক এরকম একটা শর্ট কোশ্চেনে যেটা খুবই আসে, সেটা হচ্ছে যে ধরো একটা আমি এরকম অঙ্ক দিতে পারি যে 10% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার, এগুলো এই ফিগারগুলো একটু মিলিয়ে দেয় আর কি। 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি, দেখবে এগুলো খুব ভালো ভালো ফিগার দেয়। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 6,050 টাকা, 6,050 টাকা। হ্যাঁ, তো আমাদের এখানে কী বার করতে হবে? কত সময়টা বার করতে হবে। সময়, আমাদের সময় চেয়েছে, ঠিক আছে, এটা সময় চেয়েছে। তাহলে আমরা এখানে ইনফরমেশন কি পাচ্ছি? একটা হচ্ছে এ পাচ্ছি, আমরা আগে এ হচ্ছে 6,050, পি হচ্ছে 5,000, হ্যাঁ, আর হচ্ছে 10। এবার আমরা জাস্ট এগুলো পরপর লাগিয়ে দিলেই দেখেই 6,050 = 5,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10, তাহলে 10/100। এখানে এই এনটা আমাদের বার করতে হবে, ঠিক আছে, এই এনটা বার করতে হবে। দেখা যাক, আমরা এই 5,000কে আমরা এই দিকটা নিয়ে চলে আসতে পারি, 6,050 এই নিচটাকে 5,000 নিয়ে আসতে পারি। নিয়ে আসলে আমরা লিখতে পারি, এখন এই জায়গাটাতে একটুখানি যোগ বিয়োগ মানে লসাগু করছি, 100 + 10 110 হোল টু দ্য পাওয়ার n, এখানে 0 আর এটা কাটলে 11/10 হোল টু দ্য পাওয়ার n এটা থাকছে। আমরা এখানে এটা এবার যদি আমরা কাটি, তাহলে এখানে আমরা খুব সহজেই আমরা উত্তরটা বের করে দিতে পারবো, ঠিক আছে। আমরা
এটা হচ্ছে 100, 5 দিয়ে কাটছি, এটা 121, তার মানে আমরা পাচ্ছি 11/10 হোল টু দ্য পাওয়ার 2। তাহলে n = 2, অর্থাৎ 2 বছর আনসার আমরা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, এরকমই মোটামুটিভাবে আমরা যতগুলো অঙ্ক করলাম এর মধ্যেই তোমরা শর্ট কোশ্চেনের পাবে। কনসেপ্টের ছোট অঙ্কগুলো করেছি, আমরা সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা বড় অঙ্ক সমস্ত কিছু পারা যাবে। তবু আমি একটা বড় অঙ্ক উদাহরণ দিচ্ছি, যেটা যেটা মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় আসে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো মূলধনের 2 বছরের এসআই, এবং আমি একটু শর্টে লিখলাম এসআই এবং সিআই যথাক্রমে 800, সিআই একটু বেশি হয় তাহলে, এবং 820 টাকা। দেখো এটা বেশি হলো বেচারা, 820 টাকা হলে তাহলে এটা এত বলেছে, তাহলে তোমাদের মূলধন বা সুদের হার ইত্যাদি ইত্যাদি বার করতে হবে। মূলধন, তারপর সুদের হার, এগুলো বার করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। এখানে অঙ্কটা বরং আমি 2 রকমভাবে দেখাতে চাইবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমে খুব শর্টকাট একটা মেথডে দেখাবো। সেটা হচ্ছে যে 2 বছরের এসআই কত? 800 টাকা। এই যে 800 টাকা, তাহলে 1 বছরের এসআই হচ্ছে 400 টাকা। আচ্ছা, এবার সিআই এবং এসআই এর মধ্যে পার্থক্য হচ্ছে 820 মাইনাস 800 মানে 20 টাকা। আচ্ছা, তাহলে এবার এই 400 টাকা, অর্থাৎ 1 বছরের যে এসআই, তাহলে 400 টাকার 1 বছরের সুদ হচ্ছে এই 20 টাকা। তাহলে এখান থেকে আমরা 100 টাকার 1 বছরের সুদ বার করে দিতে পারি। 20/400 ইন্টু 100 কত পাচ্ছি? এটা গেল, তাহলে 4×5 = 20, 5%। আমরা আনসার 5% পেয়ে যাচ্ছি, সুদের হার 5% পেয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে মূলধনগুলো আরামে বার করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা সুদের হার বা মূলধন এভাবে পেয়ে যেতে পারি। এই অঙ্কটাই আমরা আরও একরকমভাবে করতে পারি। সেটা হচ্ছে, যেটা একটু লেবোরিয়াস মেথড, একটু বড় মেথড, তবু আমি বলে দিচ্ছি, যেটা অল্টারনেটিভ মেথড আমি বলি জেনারেলি। হ্যাঁ, সেটা হচ্ছে একদম সিম্পল ফর্মুলা যাব। 820, হোয়াট ইজ 820? 820 হচ্ছে সিআই। সিআই এর ফর্মুলা কি? P × 1 + R/100। ক বছরের? 2 বছরের, তাহলে 2 - 1 ফর্মুলা গেছি। দিস আমি যদি দুটোকে এরকমভাবে লিখে মানে আমরা করছি আর কি, PRT/100, PR2/100, তাহলে 820/800 এই। এবার আমরা এখান থেকে মনের আনন্দে এগুলো যদি আমরা করি, তাহলে আমরা দেখব যে এখান থেকে পাচ্ছি R²/1 2 3 4, 1 কাটলো, প্লাস 2R/100, এটা একটা গেল, আর নিচে এই 100 এটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা থাকছে 2R/100, দ্যাট ইজ ইকুয়ালস টু 82/80। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এই আর বার করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা আর ইকুয়ালস টু একটা 5% আনসার এখান থেকে আমরা বার করতে পারবো। অর্থাৎ আমরা অঙ্কটা দুভাবে করতে পারলাম। এই একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। সুতরাং সার্বিকভাবে যে কথাটা বলার, হ্যাঁ, সেটা হচ্ছে যে ঠিক সরল সুদ এর যে কনসেপ্ট, এখান থেকে আসছে চক্রবৃদ্ধি সুদ, এবং এখান থেকে আসছে সমহার বৃদ্ধি বা হ্রাস। হ্যাঁ, সেই সমস্ত অঙ্ক এখান থেকেই চলে আসছে। সুতরাং আমরা যদি মাথা ঠান্ডা করে এই কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা খুব ভালোভাবে শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা বড় কোশ্চেনগুলোও পারবো। সুতরাং নিশ্চয়ই মাধ্যমিকে এই যে প্রায় গোটা 10 নম্বর আমরা নিশ্চিত করতে পারবো যে আমরা পেতে পারি। সুতরাং প্রত্যেককে শুভেচ্ছা রইল।
মাধ্যমিকের প্রস্তুতি ভালো হোক, পরবর্তী জীবনের প্রস্তুতিও ভালো হোক। কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমার কাছে পাঠাতে পারো। প্রত্যেককে অনেক অনেক শুভকামনা।